আবুধাবিতে টি-20 বিশ্বকাপের আনুষ্ঠানিক প্রস্তুতি ম্যাচে রাতে শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেয়ার চ্যালেঞ্জ। আগামী বছর এপ্রিলের আগে শুরু হচ্ছে না শেখ হাসিনা স্টেডিয়ামের মূল কাজ। ঘরোয়া লিগের ম্যাচ আয়োজিত হবে এবারই, আশাবাদী বোর্ড। সাফ চ্যাম্পিয়নশিপে নেপালের বিপক্ষে ডু অর ডাই ম্যাচ কাল। গোল স্কোরিং এর দুর্বলতা কাটিয়ে ওঠার চেষ্টায় ফুটবলাররা। বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন খেলার সময়, আর এই আয়োজনে আপনাদের সঙ্গে আছি শাইলা রহমান ইমা। বাংলাদেশের টি-20 বিশ্বকাপ মিশনের খবর। আইসিসির প্রথম অফিসিয়াল প্রস্তুতি ম্যাচ খেলতে আজ শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে টাইগাররা। আবুধাবিতে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত 8টায়। আনুষ্ঠানিক এই প্রস্তুতি ম্যাচ খেলতে রোববার ওমান থেকে আবুধাবিতে পৌঁছেছে লাল সবুজের প্রতিনিধিরা। সূচিতে বিশ্রামের কথা থাকলেও লঙ্কানদের বিপক্ষে প্রস্তুতি ম্যাচের আগে অনুশীলন করেছে মাহমুদুল্লাহ বাহিনী। ওমান এ দলের বিপক্ষে অনানুষ্ঠানিক ম্যাচের 60 রানের বড় জয়ে ফুরফুরে মেজাজে আছে দল। পিঠে হালকা ব্যথা থাকায় এই ম্যাচেও বিশ্রামে থাকবেন ক্যাপ্টেন মাহমুদুল্লাহ। সেক্ষেত্রে দলকে নেতৃত্ব দেবেন লিটন দাস। বৃহস্পতিবার একই মাঠে আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ও শেষ অফিসিয়াল ওয়ার্ম আপ ম্যাচ খেলবে টাইগাররা। ওমানে আগে ভাগে পাড়ি জমানোর সুফলটা পেতে শুরু করেছে বাংলাদেশ। কন্ডিশনের সঙ্গে পরিচিত হওয়ার অনেকটাই আত্মবিশ্বাসী টাইগাররা। মুস্তাফিজ সাকিবদের আইপিএলের সাম্প্রতিক ম্যাচ অভিজ্ঞতা কাজে লাগবে। সব মিলিয়ে এবার বিশ্বকাপে ভালো কিছুই হবে, বিশ্বাস নির্বাচক হাবিবুল বাশার সুমনের। অনানুষ্ঠানিক প্রস্তুতি ম্যাচ খেলতে এখন আবুধাবিতে বাংলার বাঘেরা। রাত 8টায় লঙ্কানদের বিপক্ষে টলারেন্স ওভালে লড়বে বাংলাদেশ। আয়ারল্যান্ডের বিপক্ষে আরও একটা প্র্যাকটিস ম্যাচ একই ভেন্যুতে খেলে মূল মিশনের জন্য ওমানে ফিরবে মাহমুদুল্লাহ বাহিনী। আমরা একটু আগে এসেছিলাম ওমানে, যেটা আমাদের অনেক কাজে লেগেছে কন্ডিশনটার সাথে ভালো মতো অ্যাডজাস্ট করতে। সবাই যে সময়টুকু পাচ্ছে খুব ভালো মতো ব্যবহার করছে। আশা করছি যে এবার ওয়ার্ল্ড কাপটা আমরা ভালো করব। স্পিনাররা হয়তো অতটা টার্ন পাবেন না মানে, বাট সো ফার সো গুড। কন্ডিশনটা অনেকটাই আমাদের দেশের মধ্যে, খুব বেশি ডিফারেন্স নেই। আবুধাবিতে আমরা দুটো প্র্যাকটিস ম্যাচ খেলবো, সেখানে খেলার পরে আসলে আরও ভালো বুঝতে পারবো যে কেমন উইকেট আমরা ফেস করতে পারি। আইপিএলের পাট চুকিয়ে আবুধাবিতে দলের সঙ্গে যোগ দিয়েছেন টাইগার পেস আক্রমণের কাণ্ডারি মুস্তাফিজ। দিন কয়েকের মধ্যে সাকিবও যুক্ত হবেন ডমিঙ্গোর ক্লাসে। তাদের সাম্প্রতিক অভিজ্ঞতা কাজে দেবে গোটা দলের সাথে যোগ দেওয়াটা ডেফিনেটলি অনেক বড় একটা ব্যাপার। সবাই ও এখানে খেলে গেছে, খেলছিল এখানে, তো এখানকার কন্ডিশনটা কেমন হতে পারে সব কিছু খুব ভালো জানে, সেটা আমরা জানতে পারছি। আশা করি সাকিবও খুব দ্রুত দলের সাথে যোগ দেবে। পিঠে সামান্য ব্যথা থাকায় ওমান এ দলের পর শ্রীলঙ্কার বিপক্ষে অফিসিয়াল ওয়ার্ম আপ ম্যাচেও বিশ্রামে থাকছেন টি-20 ক্যাপ্টেন। জুম্মান সাদিক, জ্যাভলিন, সময় সংবাদ। কিছুটা ইনজুরিতে ভুগছেন বাংলাদেশ ক্রিকেট দলের দুই পেসার তাসকিন আহমেদ ও সাইফুদ্দিন, যে কারণে আরেক পেসার রুবেল হোসেনকে দলের সাথে রাখা হয়েছে, এমনটাই জানিয়েছেন ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান আকরাম খান। টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্তেই রিজার্ভ স্কোয়াডে থাকা আমিনুল বিপ্লবকে দেশে ফেরত পাঠানো হয়েছে বলেও জানান তিনি। খবরটা মন খারাপ করার মতোই, তবে সংবাদটা খুব দুশ্চিন্তার নয়। তা হলো টি-20 বিশ্বকাপের মূল দলে থাকা বাংলাদেশের পেস অ্যাটাকের অন্যতম দুই সেরা সেনানী স্পিড স্টার তাসকিন আহমেদ ও পেস অলরাউন্ডার সাইফুদ্দিন ভুগছেন কিছুটা ইনজুরিতে। তবে উদ্বিগ্ন হবার মতো কিছু নয়। লম্বা সময়ের টুর্নামেন্ট হওয়ায় বিকল্প ভাবনা আছে টিম ম্যানেজমেন্টের। রুবেলকে রেখেছি বিকজ ওখানে আমাদের দুইটা ফাস্ট বোলারের ইনজুরির একটু সমস্যা দেখা গিয়েছে। আপনার তাসকিন এবং সাইফুদ্দিনের ব্যাকটা একটু স্টিভ আছে, সো আমরা কোনো রিস্কটা নিইনি। যদি ওর ইনজুরি না থাকতো তাহলে রুবেলও চলে আসতো। এদিকে রিজার্ভ স্কোয়াডে রুবেল ও লেগি বিপ্লব গিয়েছিলেন বাংলাদেশ দলের সাথে ওমানে। রুবেলকে রেখে বিপ্লবকে পাঠানো হয়েছে দেশে। আসর শুরুর আগে বিপ্লবকে দেশে ফেরত পাঠানোয় উঠেছে নানা প্রশ্ন। কারণ করোনা মহামারীর মধ্যে কেউ যদি অপ্রত্যাশিতভাবে সংক্রমণের শিকার হন তাহলে কি হবে?
যুক্তি দিলেন এই বোর্ড কর্তা। যেহেতু দুবাই আমাদের এখান থেকে আপনার দূরত্বটা বেশি না, আমরা আপনার দিনে দিনে কিন্তু প্লেয়ার পাঠাতে পারবো। আইসিসি ওয়ার্ল্ড কাপে যেটা 15 জনের জন্য যে ফ্যাসিলিটিস থাকে, বাকি যে এক্সট্রা আছে ওদের জন্য কিন্তু ওই ফ্যাসিলিটিসটা সেম থাকে না, বিদায় আমরা ওই ঝামেলায় যেতে চাইনি। আইপিএল খেলার জন্য সাকিবের ছুটি ছিল 7 অক্টোবর পর্যন্ত, কিন্তু কলকাতার খেলা বেড়ে যাওয়ায় সাকিবকে আরো সময় আইপিএলে ছেড়ে দিয়েছে বোর্ড। সাকিব যেহেতু ওখানে থাকবে যতদিন খেলা চলবে, আর আমাদের যে দলে যতগুলো প্লেয়ার আছে তাদের চেয়েও কিন্তু ভালো অবস্থা ছিল, যেহেতু ম্যাচে ছিল, প্র্যাকটিসে ছিল, তো ওরা যখনই খেলা শেষ হবে টিমের সাথে গিয়ে জয়েন করবে। এর আগে আসর থেকে রাজস্থান রয়্যালস ছিটকে পড়ায় ইতিমধ্যে বাংলাদেশ দলের সাথে যোগ দিয়েছেন আরেক পেসার মুস্তাফিজুর রহমান। হুমায়ুন কবির রোজ, সময় সংবাদ, ঢাকা। আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হলো বাংলাদেশ ক্রিকেট দলের টি-20 বিশ্বকাপের জার্সি। এ উপলক্ষে রাজধানীর এক অভিজাত হোটেলে জমকালো আয়োজন করা হয়। ক্রিকেটারদের স্বাচ্ছন্দ্যকে প্রাধান্য দিয়ে তৈরি করা হয়েছে এবারের জার্সি। টাইগারদের বিশ্বকাপ মিশন শুরু হয়ে গেছে। বিশ্বকাপের জার্সি গায়ে মাঠেও নেমেছেন আফিফ লিটনরা, কিন্তু আনুষ্ঠানিকতা বাকি ছিল। বিশ্বকাপ দলের কোনো ক্রিকেটার ছিলেন না, তারপরও আয়োজনে ছিল চাকচিক্য। সাবেক অধিনায়ক ও বোর্ড কর্তাদের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হলো টাইগারদের টি-20 বিশ্বকাপের জার্সি। এবারের বিশ্বকাপের জার্সির সঙ্গে মিল আছে 2004 সালের টাইগারদের জার্সি। যে জার্সি পরে অস্ট্রেলিয়া ভারত বধের স্মৃতি আছে, বিশ্বকাপেও তেমন কিছুর প্রত্যাশা এই বোর্ড কর্তার। তো আমাদেরকে অনেকগুলো ডিজাইন দিয়েছিল, তার মধ্যে এটা আমরা বেছে নিয়েছি বিকজ অফ এই জার্সিটা পরলেই সবাই বুঝতে পারবে যে এটা বাংলাদেশ, যেহেতু এখানে বাংলাদেশের পতাকার কিন্তু জিনিসটা কিন্তু ফুটে উঠেছে। জার্সি প্রস্তুতকারী প্রতিষ্ঠান বলছে, জার্সি তৈরিতে সর্বোচ্চ প্রাধান্য দেওয়া হয়েছে ক্রিকেটারদের স্বাচ্ছন্দ্যকে। আমাদের প্লেয়ারদের ফিটনেস, প্লেয়ারদের জার্সির যেন ভালো ফিটিং হয়, ভালো ফ্যাব্রিক ইউজ করতে পারি, সেই জায়গাটা আমরা কাজ করতে পারি। বাট আমার মনে হয় দেশের মানুষের অনেক আবেগ জার্সি নিয়ে, তো অনেক মানুষ পার্টিসিপেট হতে চায় আসলে, এবং আমার মনে হয় তারা যদি আরও পার্টিসিপেট হয়, বিসিবির সাথে তারা যদি যোগাযোগ করেন বা আমাদের সাথেও যোগাযোগ করেন, আমরা মনে হয় আমরা আরও কিছু ভালো কিছু করতে পারবো। বিশ্বকাপে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করবেন 11 জন, আর ওদের সাহস দেবে 17 কোটি সমর্থক। বিশ্বকাপ মানেই যেন এক উৎসব, আর এই উৎসবের অংশ হতে পারবেন, আর এই উৎসবের অংশ হতে সমর্থকরাও সুযোগ পাবেন কাঙ্ক্ষিত এই জার্সি কিনতে। আগামী বুধবার থেকে বাজারে পাওয়া যাবে এই জার্সি। ছোটদের জার্সির মূল্য ধরা হয়েছে 1000 টাকা আর বড়দের 1400 টাকা। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, ঢাকা। বিসিবির নবনির্বাচিত কমিটির 1 নম্বর অগ্রাধিকারে থাকলেও আগামী বছরের এপ্রিলের আগে শুরু হচ্ছে না শেখ হাসিনা ক্রিকেট স্টেডিয়ামের কাজ। তবে ইতোমধ্যে চূড়ান্ত হয়েছে কনসালটেন্ট প্রতিষ্ঠানের সংক্ষিপ্ত তালিকা। তাদের পাঠানো হয়েছে প্রস্তাবনাও। নিশ্চিত করেছেন স্টেডিয়াম বাস্তবায়ন কমিটির চেয়ারম্যান মাহবুব আনাম। পিচ আর আউটফিল্ড তৈরি করে এবছরই সেখানে ঘরোয়া লিগের ম্যাচ আয়োজনের পরিকল্পনা বোর্ডের। সোহেল কোরাইশির ক্যামেরায় মাহবুব রিমনের রিপোর্ট। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চতুর্থ মেয়াদে দায়িত্ব নেওয়ার পর বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপনের 3 অগ্রাধিকারের প্রথমটি এই শেখ হাসিনা স্টেডিয়াম। এককভাবে বিশ্বকাপে স্বাগতিক হতে যার নেই কোনো বিকল্প। কি আছে আপডেট, কতটুকু অগ্রগতি হলো কাজ, তাই জানাবো আজ। স্বপ্নের শেখ হাসিনা স্টেডিয়াম এশিয়া তো বটেই, ব্যাপকতা আর সৌন্দর্যে বিশ্ব ক্রিকেটের অন্যতম বৃহত্তম স্টেডিয়ামের তকমা মিলবে যার। গুরুত্ব বুঝে বিসিবির সভাপতি এ মেয়াদে দায়িত্ব নিয়ে প্রতিশ্রুতি দিয়েছেন দ্রুতই শেষ হবে কাজ, যদিও বাস্তবতা বলছে ভিন্ন কথা। করোনাকালে এমনিতেই পিছিয়েছে কার্যক্রম। গোটা প্রক্রিয়া মেনে আগামী 6 মাসের আগে অন্তত শুরু করা সম্ভব হচ্ছে না নির্মাণ কাজ। তবে আছে অগ্রগতির খবরও। আমরা কিছুটা শর্টলিস্টেড হয়েছে এবং আশা করছি অতি সত্বর যারা এই কনসালটেন্ট হবে এটা মানে ডিজাইনটা ফাইনালাইজ করবেন, নিয়োগ করা সম্ভব হবে। আকৃতি কিছুটা বোটের মতো, সো সেই থিমটাকে রেখেই যাকে নিয়োগ দেওয়া হবে কনসালটেন্ট, ওই থিমের উপরেই তাকে কাজ করতে হবে। সো যেহেতু এই যাকে নিয়োগ করার পরেও তার যে ডিজাইন প্রক্রিয়াটার একটা সময় দিতে হবে 5-6 মাস। স্টেডিয়াম তৈরির কাজ শুরু করা না গেলেও ইতোমধ্যে প্রস্তুত করা হয়েছে 2টো উইকেট। গেল বছর এই মাঠে প্রথম ও দ্বিতীয় বিভাগ ক্রিকেট লিগ করার পরিকল্পনা ছিল বোর্ডের, তবে করোনায় তা বাস্তবায়ন করা না গেলেও এবার এখানে ঘরোয়া লিগ শুরু করতে চায় বিসিবি। খেলা তো আমরা আগামী সিজনেই খেলতে পারবো। আমাদের তো ক্রিকেট মৌসুম অক্টোবরের পরের থেকে শুরু হবে। ঢাকার ডিভিশন, ঢাকা রিজনে যে খেলাগুলো হবে তার কিছু খেলা ওখানে আমরা খেলার জন্য তৈরি হয়েছে, প্রস্তুত আছে। উইকেটও আমরা তৈরি করে ফেলেছি। আমরা এই সিজনটা খেলতে পারবো। খেলার পরে ওই যে প্রক্রিয়াটা শুরু হবে, যে কোথায় আসল মাঠগুলো হবে, সেখানে আমরা
আমাদের কাজ যখন উইকেটটা বানাবো তারা স্টেডিয়ামটা তৈরি করতে থাকবে। পূর্ণাঙ্গ কাজ শেষ করতে কমপক্ষে 4 বছর সময় লাগলেও আগামী বছর দুয়েকের মধ্যেই স্টেডিয়াম তৈরির প্রাথমিক লক্ষ্য বাস্তবায়ন কমিটির। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা। সাফ চ্যাম্পিয়নশিপের খবর। সাফের ফাইনাল খেলার সুবর্ণ সুযোগ হাতছাড়া করবে না বাংলাদেশ। নেপালকে হারিয়েই জায়গা করবে শিরোপার মঞ্চে, এমনটাই বিশ্বাস টিম ম্যানেজমেন্টের। একই সঙ্গে এবার আর নষ্ট করতে চান না কোনো গোল স্কোরিং অপরচুনিটি। মালে থেকে SM ইকবালের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন সেলিম আহমেদ। টনক নড়েছে সাফ প্রশাসনের। আগের দিন হেঁটে হোটেলে ফেরা বাংলাদেশ দলের জন্য আগে থেকেই হাজির পরিবহন, সঙ্গে বোনাস, বড়সড় সিকিউরিটি বহর। এর আগে অনুশীলনে নেমে পাক্কা 2 ঘন্টা ঘাম ঝরান ফুটবলাররা। শুটিং অ্যাকিউরেসি নিয়ে কাজ হয়েছে সবচেয়ে বেশি। নেপাল ম্যাচের স্ট্র্যাটেজি এখনও সেট করেননি কোচ, তবে কৌশলটা হবে আক্রমণাত্মক, যার ইঙ্গিত রাকিব হোসেনের। 7 দিনে 3টা ম্যাচ খেলছে, যার কারণে ক্লান্ত ছিল, এই জন্য সবার বেস্টটা দিতে পারে না। কিন্তু সবাই এখন একটা ইচ্ছা যে সামনের ম্যাচে ভালো কিছু দেওয়ার, সবার সর্বোচ্চটা দেওয়ার। সামনের ম্যাচে এই আর ভালো করে খেলা ম্যাচটা উইন করতেছে। সাফের গেল 4টি আসর হতাশার প্রতিচ্ছবি হয়ে থাকা লাল সবুজদের সামনে এবার সুবর্ণ সুযোগ। নেপাল বধ হলেই হবে লক্ষ্য পূরণ। ওরা 11 জনে তাকিয়ে বাংলাদেশ, যার প্রতিদান ফুটবলাররা মাঠেই দেবে বলে বিশ্বাস ম্যানেজমেন্টের। এটা আমাদের জন্য একটা গোল্ডেন অপরচুনিটিতে ফাইনালে যাওয়ার জন্য ছেলেরা সেটার জন্য লড়াই করার জন্য পুরোপুরি প্রস্তুত আছে এবং আমি আশা করছি যে আমাদের ছেলেরা হয়তো বাংলাদেশের যে জনগণ অপেক্ষা করে আছে তাদেরকে হতাশ করবে না। শিরোপার লড়াইয়ে যেতে হলে মাস্ট উইন সিচুয়েশন লাল সবুজদের জন্য, আর ড্র করে একটা পয়েন্ট পেলেই চলবে নেপালের। তাই অবধারিতভাবে চাপ চলে আসে লাল সবুজদের উপর, কিন্তু তা মানতে নারাজ ফুটবলার ও ম্যানেজার উভয়েই। সামনের ম্যাচে কোচ যেভাবে আমাদের ইনস্ট্রাকশন দিয়েছে, আমরা যদি এগুলো মাঠে প্রুভ করতে পারি আসলে ভালো কিছু হবে। আমরা চেষ্টা করতেছি সবাই অ্যাটাকিং খেলার জন্য। যদি আমরা এগিয়ে থাকতাম, তারা পিছিয়ে থাকতো, সেটা আমাদের জন্য বাড়তি প্রেশার হতো যে আমরা তাদেরকে ঠেকিয়ে রাখতে পারবো কিনা। এখানে তাদের এই উল্টা সেই প্রেশারটা নিতে হবে যে আমরা বাংলাদেশকে আটকে রাখতে পারবো কিনা। তারা যদি সেটা করতে পারে তারা ফাইনালে যাবে, আর আমরা যদি তাদের এটা ব্রেক করতে পারি আমরা ফাইনালে যাব। সুতরাং আমাদের জন্য এটা কোনো বাড়তি প্রেশার বলে আমি মনে করি না। আমাদের অ্যাজ ইউজুয়াল ম্যাচ। মালের হেনভেরুতে সন্ধ্যা নেমেছে, তবুও যেন প্রস্তুতি শেষ হয় না জাতীয় দলের। নেপালের বিপক্ষে জিতলেই মিলবে ফাইনালের টিকিট, আর তাই প্রতিটা মুহূর্তের সর্বোচ্চ ব্যবহারের চেষ্টা করছে লাল সবুজরা। মালে থেকে SM ইকবাল, সময় সংবাদ, মালদ্বীপ। এই মুহূর্তে মালদ্বীপের রাজধানী মালেতে আছেন রিপোর্টার SM ইকবাল। বাংলাদেশ দলের সবশেষ খবর জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। ইকবাল, মালের রাশমি ধানুতে বলা যেতে পারে আবারও বাঙালিদের পদচারণায় মুখর হয়েছে, আবারও প্রাণের সঞ্চার হতে চলেছে। এর আগে মালদ্বীপের বিপক্ষে ম্যাচে বাঙালি ফুটবল সমর্থকরা যেমন এখান থেকে হতাশ হয়ে ফিরেছিলেন, মাত্র 200-র মতো টিকিট পেয়েছিলেন। আগামীকাল যখন নেপালের বিপক্ষে ম্যাচ বাংলাদেশের, তখন কিন্তু এরকম পরিস্থিতি আমরা খেয়াল করছি না। আমরা দেখতে পাচ্ছি প্রায় সকাল থেকেই কিন্তু টিকিটের দীর্ঘ লাইন ছিল এবং এখানে বাঙালি ফুটবল ভক্তরা সকাল থেকে এসে এই লাইনে দাঁড়িয়েছেন, তারা টিকিট সংগ্রহ করার চেষ্টা করছেন। আর এখন পর্যন্ত এমন কোনো অভিযোগ পাইনি যে বাঙালিদের টিকিট দেওয়া হচ্ছে না বা টিকিট কালোবাজারে বিক্রি হচ্ছে, এমন কোনো অভিযোগ এখন পর্যন্ত পাওয়া যায়নি। বাঙালি ফুটবল সমর্থকরা যারা নির্ধারিত সময়ে লাইনে দাঁড়িয়েছেন, যারা কাঙ্ক্ষিত, তারা সবাই কাঙ্ক্ষিত টিকিট পাচ্ছেন। এখন পর্যন্ত আমাদের কাছে এমনটাই খবর আছে। তবে এটা এখনো নিশ্চিত না ঠিক কতগুলো টিকিট আজকের ম্যাচে, ঠিক কতগুলো টিকিট আগামীকাল ম্যাচের জন্য পুরো স্টেডিয়াম থেকে বা কাউন্টার থেকে দেওয়া হবে, সেই বিষয়ে আমাদের কাছে স্পষ্ট কোনো তথ্য নেই। কারণ যদিও বলা হচ্ছিল এর আগে যে স্টেডিয়ামের ধারণ ক্ষমতার 50% টিকিট বা 40% টিকিট বিক্রি করছে মালদ্বীপ ফুটবল অ্যাসোসিয়েশন কোভিড পরিস্থিতির কথা বিবেচনা করে। তবে মালদ্বীপ যখন ফুটবল ম্যাচ খেললো, মালদ্বীপের হোম ম্যাচগুলোতে কিন্তু আমরা দেখেছি যে সেই রুলসটি কিন্তু মানা হয়নি। প্রচুর স্টেডিয়াম প্যাকড করে তারা টিকিট বিক্রি করেছে এবং অনেক ক্ষেত্রে দেখা গেছে যে স্টেডিয়ামের ধারণ ক্ষমতার অতিরিক্ত টিকিটও তারা বিক্রি করেছে। তবে অ্যাওয়ে টিমগুলো যখন ম্যাচ খেলতে আসছে তখনই কিন্তু টিকিটের সংখ্যাটা কমিয়ে দেওয়া হচ্ছে। এই সংখ্যাটা কখনো 5000, কখনো 7000 বা 6000 এই রেঞ্জে হচ্ছে টিকিটগুলো বিক্রি করা হচ্ছে। তো আজকে ঠিক কতগুলো টিকিট বিক্রি হবে বাংলাদেশ এবং নেপালের মধ্যকার ম্যাচকে ঘিরে, সেই বিষয়ে আমরা কিছুক্ষণ পর যোগাযোগ করার চেষ্টা করব। যদিও হচ্ছে আগামীকালও হয়তো ম্যাচের আগে সামান্য কিছু টিকিট দেওয়া যেতে পারে। তবে বেশ কিছু ফুটবল সমর্থক আমাদের সঙ্গে কথা বলেছেন যে তাদের অনেকেই 4টা করে টিকিট চাইলে পরেও কাউকে 2টা, সর্বোচ্চ 2টা বা অনেকেই বিভিন্ন উপায়ে 3টি করে টিকিট দেওয়া হচ্ছে।
তো আসলে দর্শকদের কথা যদি সরিয়ে রাখি, এবার ন্যাশনাল টিমের কথা যদি জানাই, সেটা হচ্ছে বাংলাদেশের এমন একটা ম্যাচ হয়ে দাঁড়িয়েছে এবারের সাফ চ্যাম্পিয়নশিপ, যে ম্যাচে বাংলাদেশকে অবশ্যই জয় পেতে হবে, অন্তত ফাইনালের সমীকরণে টিকে থাকতে হলে। আসলে এখানে কোনো সমীকরণ নাই, বাংলাদেশকে হচ্ছে আসলে জিততেই হবে। আর বাংলাদেশ যদি নেপালের বিপক্ষে না জিতে তাহলে কিন্তু ফাইনালটা খেলা হবে না। আর অন্যদিকে নেপালের বিষয়টি হচ্ছে নেপাল যদি অন্তত ড্র করে তাহলে কিন্তু নেপাল ফাইনালে চলে যাবে। তাদের ঝুলিতে আছে 6 পয়েন্ট, বাংলাদেশের আছে 4 পয়েন্ট। এই যখন সমীকরণ, গতকালও যখন বাংলাদেশ দল অনুশীলন করছিল তখন কোচ যে স্ট্র্যাটেজি সেট করেছিলেন সেটা কিছুটা লিক হয়েছে। ফুটবলাররা বলছেন কোচ অ্যাটাকিং ফুটবল খেলবে, কারণ নেপাল চাইবে হচ্ছে ডিফেন্ড করে বাংলাদেশকে গোল বঞ্চিত করতে বা ম্যাচটা ড্রয়ের মাধ্যমে শেষ করতে, কিন্তু বাংলাদেশকে কিন্তু প্রতিপক্ষের গোলমুখ ওপেন করতেই হবে, ম্যাচে জিততে হবে, নতুবা হচ্ছে সাফের ফাইনাল খেলাটা বাংলাদেশের জন্য আসলে অধরায় থেকে যাবে। এর আগে 4টি সাফ চ্যাম্পিয়নশিপ বাংলাদেশের ভালো হয়নি, এবার যেহেতু একটি সম্ভাবনা তৈরি হয়েছে ফাইনালে খেলা, সুতরাং বাংলাদেশ নিশ্চয়ই তাদের সর্বোচ্চটা দিয়েই চেষ্টা করবে। তো ইমা, আমার কাছে নেপালের মালদ্বীপের রশ্মিধানু স্টেডিয়াম থেকে এই ছিল সবশেষ। সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ দলের সবশেষ খবর জানাতে মালদ্বীপের রশ্মিধানু স্টেডিয়াম থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী SM ইকবাল। আল আমিরাত ক্রিকেট স্টেডিয়াম পোশাকি নাম এটা হলেও স্থানীয়দের কাছে পরিচিত ওমান ক্রিকেট একাডেমি গ্রাউন্ড হিসেবে 3000 দর্শক ধারণ ক্ষমতার এই ভেন্যুটিতে অনুষ্ঠিত হবে ICC T20 বিশ্ব আসর 2021-এর 6টি ম্যাচ। মূলত প্রথম পর্বে অংশ নিয়ে গ্রুপ বির বাংলাদেশ, স্কটল্যান্ড, ওমান এবং পাপুয়া নিউগিনির ম্যাচগুলো হবে এই স্টেডিয়ামে। T20 বিশ্ব আসরের ভেন্যু পরিচিতি নিয়ে খেলার সময়ের বিশেষ আয়োজনে থাকছে ওমান ক্রিকেট একাডেমি গ্রাউন্ডের আদ্যপান্ত। 2008-এর জুলাইয়ে ওমানের রাজধানী মাস্কট শহরের কেন্দ্র থেকে 15 কিলোমিটার দক্ষিণ পূর্বে একটি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম তৈরির ঘোষণা দেয় ওমান ক্রিকেট। প্রাথমিক অবস্থায় এই প্রকল্পের ব্যয় ধরা হয়েছিল $5.2 মিলিয়ন। 4 বছর পর শেষ হয় স্টেডিয়ামের নির্মাণ কাজ। 2012 সালের অক্টোবরে গ্রাউন্ডের উদ্বোধন করেন এশিয়ান ক্রিকেট কাউন্সিলের তৎকালীন প্রধান নির্বাহী, বাংলাদেশের প্রথিতযশা ক্রীড়া সংগঠক সৈয়দ আশরাফুল হক। 2 মাস পর আল আমিরাতের 22 গজে গড়ায় প্রথম ম্যাচ। 2015 সালে মাঠটিতে বসানো হয় ফ্লাড লাইট। তবে 2020 সালে বিশ্বকাপের ভেন্যু হিসেবে নির্ধারিত হওয়ার পর বদলে ফেলা হয়েছে গ্রাউন্ডের চেহারা। বদলানো হয়েছে গ্যালারি, বসানো হয়েছে VIP বক্স, কমেন্ট্রি বক্স, ইলেকট্রনিক স্কোরবোর্ডের মতো অত্যাবশ্যকীয় জিনিস। প্রথম আন্তর্জাতিক T20 ম্যাচ হয় এ মাঠে 2019-এর জানুয়ারিতে। সে ম্যাচে বাহরাইনের মুখোমুখি হয় সৌদি আরব। আল আমিরাতে ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণের ম্যাচে সর্বোচ্চ রান উঠেছে 210। 2020 সালে বাহরাইনের বিপক্ষে এ রান করে কুয়েত। 2 শতাধিক রানের আরও একটি স্কোর আছে এখানে। এছাড়া 180-এর বেশি রান উঠেছে আরও 8 বার। ওমান ক্রিকেট গ্রাউন্ড মিনিস্ট্রি টার্ফ 1-এর সর্বনিম্ন রানের রেকর্ড দখলে রেখেছে নেপাল। ওমানের বিপক্ষে মাত্র 64 রানে অল আউট হয় তারা। এখানে 100 রানের নিচে অল আউট হওয়ার ইতিহাস আছে আরও 6 দলের। 2020 সালে মালদ্বীপের বিপক্ষে এ মাঠে রানের হিসেবে সর্বোচ্চ জয় পায় কাতার ক্রিকেট দল। 106 রানে তারা হারায় দ্বীপরাষ্ট্রটিকে। আর উইকেটের বিবেচনায় সর্বোচ্চ জয় ওমানের দখলে। 10 উইকেটে তারা হারিয়েছিল সেই মালদ্বীপকেই। এখানে ব্যক্তিগত সর্বোচ্চ রানের ইনিংসটি কেভিন ওব্রায়ানের। 2019 সালে হংকংয়ের বিপক্ষে 62 বলে 124 রান করেন এই আইরিশ। প্রথাগতভাবে আল আমিরাত স্টেডিয়ামের উইকেট কিছুটা স্লো। এখানে পেসারদের চেয়েও বেশি সুবিধা পান স্পিনাররা। এখন দেখার বিষয় 17, 19 এবং 21 অক্টোবর ওমান ক্রিকেট একাডেমির এই মাঠে কেমন পারফর্ম করে টিম টাইগার। নিয়ন মোহাইমিন, সময় সংবাদ। শঙ্কাকে পাশ কাটিয়ে আর সমালোচনাকে দূরে ঠেলে T20 বিশ্বকাপে খেলার অনুমতি পাচ্ছে আফগানিস্তান, নিশ্চিত করেছেন ICCর ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী অ্যালারডিচ। তালেবান কর্তৃক আফগানিস্তান দখলের পর দেশটিতে ক্রিকেট সহ সব ধরনের খেলায় নারীদের অংশগ্রহণ নিষিদ্ধ করা হয়। যদিও ICCর নিয়ম বলছে পূর্ণ সদস্যভুক্ত প্রত্যেক দেশের থাকতে হবে নারী দল, যে কারণে পুরুষদের T20 বিশ্বকাপে আফগানদের অংশগ্রহণ নিয়ে তৈরি হয় শঙ্কা। পরে দীর্ঘ আলোচনার শেষে দেশটিকে বিশ্বকাপে অংশগ্রহণের পক্ষে মত দেয় ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। যদিও আফগানিস্তানের পরিস্থিতি পর্যবেক্ষণের কথাও জানায় ICC। নারীদের খেলাধুলা বন্ধ হওয়ার জেরে দেশটির সঙ্গে টেস্ট সিরিজ বাতিল করে অস্ট্রেলিয়া। খেলার সময়ের শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আবারও। আবুধাবিতে T20 বিশ্বকাপের আনুষ্ঠানিক প্রস্তুতি ম্যাচে রাতে শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার চ্যালেঞ্জ।
আগামী বছর এপ্রিলের আগে শুরু হচ্ছে না শেখ হাসিনা স্টেডিয়ামের মূল কাজ। ঘরোয়া লিগের ম্যাচ আয়োজিত হবে এবারই, আশাবাদী বোর্ড। এবং সাফ চ্যাম্পিয়নশিপে নেপালের বিপক্ষে ডু অর ডাই ম্যাচ কাল। গোল স্কোরিং এর দুর্বলতা কাটিয়ে ওঠার চেষ্টায় ফুটবলাররা। এই ছিল খেলার সময়, সঙ্গে থাকুন সময়।